যে সাংবাদিক আসছে তো কথা বলবো। আপনি তো দেখছেন মিস্টেক হয়েছে কোনো? সব সময় নেই না, হঠাৎ। এটা ইলেকট্রিক সিগনেচার। আপনি ক্যামেরা যুবদলের সাংগঠনিক সম্পাদক দেখতে চাই না কিসের দেখতে চান আরে আপনি? চলেন না আপনি এইভাবে দেখতে পারেন না ভাই। আমাদের কাছে মেশিন ইট ইজ অ্যাক্টিভ অর নট সেটা হচ্ছে বড় প্রশ্ন। মেশিন কিনে বসলেই শুরু করা যাচ্ছে ব্যবসা। প্রয়োজনীয় কিছু কাগজপত্র আর দালালদের সঙ্গে যোগসাজশ থাকলেই রোগীর অভাব নেই। দর্শক, এবারের পর্বে আমরা আপনাদের দেখাবো হাসপাতালের আশেপাশে থাকা ডায়াগনস্টিক সেন্টারগুলোর নানান অনিয়মের চিত্র। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদেরকে টার্গেট করে ডায়াগনস্টিক সেন্টারের কর্মী ও দালাল চক্রের সদস্যরা। গেট থেকেই ওত পেতে থাকেন তারা, আগ বাড়িয়ে নিজেরাই ছুটে যান নানান পরামর্শ দিতে। এখানে আছে কিছু দালাল দেখবেন, আপনি ওই খালি এইটা থুইয়া এবার হারেন দেখবেন আপনার জিগেই বেজে দুইজন ধরছিল যে বেলে করাইবেন লইয়ে গেছেও আবার ফেরত আইছে। ও ডাক্তার টেস্ট লিখছে, ওখানে দুজন বললো যে আমি টেস্টের টাকা দেন, আমি করে দিচ্ছি। তখন আমি ওনাদের 2200 টাকা দিচ্ছি। ডাক্তারের কাছে গেছি, রিপোর্ট ভুল আসছে। তারা বলছে উপরে পাঠাবে, আর যদি ভুল আসে তাহলে আমরা ঠিক করে দিব। প্রকাশ টিমের সদস্যরা মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মেডিকাস নামের একটি ডায়াগনস্টিক সেন্টারে যায় অনুসন্ধানে। সাংবাদিক আছে তো কথা বলবে। আপনি উপরে আসেন, চা নাস্তা খান। আপনি আসছেন আমার এখানে মেহমান। স্যাম্পল কালেকশন লোক আছে, আরেকজন ছুটিতে আছে, যেমন আমিও অনেক সময় করি। যেমন যদি কেউ না থাকে তখন আমাকেও করতে হয় আর কি। তো রিসিপশনে যে কাজ করে সে তো অনভিজ্ঞ, সেও কিভাবে করে? সে দেখে দেখে শিখছে সেই হিসেবে। আপনি তো অনেক সময় ব্লাড নেন। জি, মাঝে মাঝে সব সময় নেই না, হঠাৎ। মানে মেশিনের মাধ্যমে রিপোর্ট প্রস্তুত করে ডাক্তারের স্বাক্ষর নিজেই করেন এই প্রতিষ্ঠানের মালিক। আমি তো স্বীকারই করতেছি, আমার দুইটা সিগনেচারে আমি আমার ওইভাবেই দিই। আমি একটা বায়োকেমিস্ট্রি হিসেবে আমার যে যোগ্যতা সেই হিসাবে ওই সাইনটা যায় আর কি। ওনার সাইন থাকার কথা, ওনার নাই, এই হিসাবে এখানে এইভাবে সাইনটা দেওয়া হয়েছে। প্রকাশ টিমের উপস্থিতি টের পেয়ে সেবা ব্লাড ব্যাংক ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ আগে থেকেই সটকে পড়ে। যে সাংবাদিক আসছে তো কথা বলবো। মানে আমি হচ্ছে এই সেবার ডিরেক্টর, আমার বড় ভাই এটা ইয়া করে, তো আমি এখন চলে আসছি, তো আপনি কালকে আসেন। অভিযোগ আছে মাতুয়াল হাসপাতালের সামনে থাকা ডায়াগনস্টিক সেন্টারগুলোরও একই চিত্র। গ্লোবাল ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার পর প্রতিষ্ঠানের ম্যানেজার বিভিন্ন অজুহাত দেখিয়ে ভেতরে প্রবেশ করতে দেয়নি প্রকাশ টিমকে। না, আজকে আমাদের এটা দেওয়ার ইয়া নেই। সেখানকারই আরেকটি প্রতিষ্ঠান হেলথ সিটি মেডিকেল সার্ভিসেস, এখানেও দেখা গেছে একই চিত্র। প্রকাশ টিমের উপস্থিতি টের পেয়ে তাড়াহুড়া করে বন্ধ করে দিয়েছেন কার্যক্রম। এখনই বন্ধ করে দিবেন? কেন যাবো? আমার একজন আত্ম মারা গেছে। এবার যেতে চাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়। পরীক্ষা নিরীক্ষা করাতে একটি ব্লাড ব্যাংক, ট্রান্সফিউশন এন্ড ডায়াগনস্টিক সেন্টারে যায় প্রকাশ টিম। কথা হয় প্রতিষ্ঠানের এমডির সাথে। ধীরে ধীরে তিনি তার পরিচয় দিতে থাকেন। শেয়ার নিছি এমডি হিসাবে আছি, আমি আবার বুঝি সুঝি কম। আমি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করছি, ছাত্র রাজনীতি করছি, হলের নেতা ছিলাম ইউনিভার্সিটি সেন্ট্রাল রাজীব আকরাম কমিটি, তো ছাত্রদলের রাজীব আকরাম কমিটি, ছাত্রদলে ওই কমিটির সিনিয়র 2 নম্বর জয়েন্ট সেক্রেটারি ছিলাম, এখন যুবদল করতেছি। আরো কিছু পরীক্ষা করাতে ঢাকা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে যায় প্রকাশ টিম। স্যাম্পল কালেকশন যিনি করছেন তার কোনো অভিজ্ঞতার সনদ নেই। আমার অভিজ্ঞতা স্যাম্পল কালেকশন করা। কোথা থেকে শিখছেন এটা? আমি প্রতিষ্ঠান থেকে শিখছি। এবার আমরা যেতে চাই তাদের পরীক্ষাগারে। আমি একটু দেখতে চাই। কিসের পারমিশন? দাঁড়ান আপনি দাঁড়ান। দেখতে চাই না কিসের দেখতে চান আরে আপনি? চলেন না আপনি এইভাবে দেখতে পারেন না ভাই। এবার সামনে এলো প্রতিষ্ঠানের মালিক। জানতে চাই বিশেষজ্ঞ ছাড়া সিবিসি রিপোর্ট প্রস্তুত করছেন কে, কিন্তু এর কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি। এরপর হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারে সিবিসি ও ইউরিন পরীক্ষা করাতে যায় প্রকাশ টিম। একই স্যাম্পল, একই পরীক্ষা, কিন্তু আলাদা আলাদা ল্যাবে এসেছে ভিন্ন ভিন্ন রিপোর্ট। যেখানে ভুল রিপোর্ট মানেই চিকিৎসা ভুল হওয়ার আশঙ্কা, সেখানে প্রশ্ন থেকেই যায় এই ভুল রিপোর্টের দায় নিবে কে।
পরের দিন আমরা রিপোর্ট সংগ্রহ করতে হাজির হই হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারে। হ্যাঁ আমি তো পারি ব্লাড কালেকশন করতে। গতদিন যিনি স্যাম্পল কালেকশন করেছেন তিনি আজ অন্য দায়িত্বে। দুই একটা ব্লাডটা না প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে যদি কম্পারিজন থাকে সেটা আমি বলতে পারি না, কিন্তু আমি ওদের হেল্প করি ওখানে। আপনার ব্লাড টানছে, আপনি তো দেখছেন, মিস্টেক হয়েছে কোনো? রিপোর্ট পাওয়ার পর জানতে চাই ডাক্তার এই রিপোর্ট দেখে স্বাক্ষর করেছেন কিনা। জবাবে ল্যাব টেকনোলজিস্ট বলেন ডাক্তার নাকি ইলেকট্রনিক স্বাক্ষর করেছেন। এটা ইলেকট্রিক সিগনেচার। প্রতিষ্ঠানে অবৈধ কিছু আপনার কথা বলার এক পর্যায়ে কয়েকজন ব্যক্তি এসে এই প্রতিষ্ঠানের স্টাফ পরিচয় দিয়ে প্রকাশ টিমের উপর চড়াও হন। আপনি ক্যামেরা যুবদলের সাংগঠনিক সম্পাদক এই এলাকার। যাই হোক শুনেন, এই এলাকা বলতে কি কোন থানা? লালবাগ থানা। আপনাদের মতো লোকজন আমাদের পিছনে কভারেজ নেওয়ার জন্য 200 টাকার জন্য ঘোরে। বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার ঘুরে দেখা গেছে মাত্র একজন ল্যাব টেকনোলজিস্ট সব ধরনের কাজ করেন। এ বিষয়ে কথা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ রমজান আলীর সঙ্গে। একজন মেডিকেল টেকনোলজিস্ট এত বড় একটা ল্যাব পরিচালনা করতে পারবেন না। প্রত্যেক ডিপার্টমেন্টের একজন করে মেডিকেল টেকনোলজিস্ট থাকা প্রয়োজন। সুপার হিউম্যান তো কেউ না। এই সকল মেশিন শুধু স্যাম্পল টেস্ট করাই ওনার কাজ না, কারণ উনি প্রথমে এসে এই মেশিনগুলোর ক্যালিব্রেশন ঠিক আছে কিনা, এই মেশিনগুলোর কিউসি করা লাগবে, অনেক কাজ থাকে, ইন্টারনাল অনেক কাজ থাকে, যেগুলো শেষ করে উনি তারপরে স্যাম্পল চালাবেন। এখন একজন মানুষে যদি সব কিছু করেন তাহলে ওনার পক্ষে এটা মানে নির্ভুল একটা রিপোর্ট তৈরি করা আমার মনে হয় না কোনোভাবেই সম্ভব। একই সময়ে একই স্যাম্পলের ফলাফলে দেখা যাচ্ছে ভিন্নতা। বিশেষজ্ঞরা বলছেন এই ভিন্নতা কোনো সাধারণ ভুল নয়। রিপোর্ট ভুল হলে এটা অনেক মারাত্মক একটা ক্রাইমের পর্যায়ে চলে যায়। ডাক্তার ভুল হয়তোবা চিকিৎসা দিতে চায়নি, কিন্তু হচ্ছে ওনাকে সেই সময় সেই অবস্থায় ডিসিশনটা নিতে হয়েছে, যদিও এটা উচিত নয়। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে মানে ব্লেমটা ওই ডায়াগনস্টিক সেন্টারের উপর আসে না, ডিরেক্ট চলে আসে আসলে আমাদের ডাক্তারদের উপর, যেটা অনুচিত। শুধু মেশিন কপির রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা দেওয়া যাবে কিনা? কিছু রিপোর্ট যেমন আমি বলি পিবিএফ বা বডি ফ্লুইড, মাইক্রোবায়োলজিক্যাল কিছু টেস্ট, হ্যাঁ এগুলো কিন্তু আমাদের মাইক্রোস্কোপি করেই রিপোর্ট দিতে হবে। হ্যাঁ এগুলো কিন্তু কোনো সুযোগ নেই যে আমরা এগুলো মাইক্রোস্কোপি ছাড়া বা আমরা হচ্ছে না দেখে শুধুমাত্র একটা মেশিনের অটোমেটেড মেশিনের উপর ডিপেন্ড করে আমরা ওই রিপোর্টটা আসলে কখনোই ছাড়তে পারি না। এতে আসলে রোগীর জন্য ফলপ্রসূ কিছু হবে না। বিশেষজ্ঞদের মতে একটি নির্ভরযোগ্য রিপোর্ট তৈরির জন্য প্রয়োজন সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ, মানসম্মত রিয়েজেন্ট এবং দক্ষ জনবলের। রিয়েজেন্টের মেয়াদের চেয়েও যন্ত্রপাতির মেইনটেনেন্স এবং ল্যাবের এনভায়রনমেন্ট, আমার যদি টেম্পারেচার কন্ট্রোল ভালো না হয়, ফ্রিজ মেইনটেনেন্স ঠিকভাবে না হয়, রিয়েজেন্ট প্রিজার্ভেশন ঠিকভাবে না হয়, আমার টেকনিশিয়ান যদি হচ্ছে টেকনোলজিস্টদের সে যদি এক্সপার্ট না হয়, প্রশিক্ষিত না হয়, কখন ডাইলেশন করতে হবে সেটা যদি না বুঝতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারবো না যে রিপোর্টটা ভালো মানের হবে। যে কোনো পরীক্ষা নিরীক্ষা করাতে সরকারি হাসপাতালের প্রতি আস্থা রাখার পরামর্শ দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। ঢাকা শহর সহ দেশের বিভিন্ন অঞ্চলে এরকম অনেক মানহীন ল্যাবরেটরি আছে, এটা অস্বীকার করার উপায় নেই। তো এগুলোকে নিয়ন্ত্রণ না করা গেলে আসলে আমরা সঠিক চিকিৎসা রোগীদের দিতে পারবো না। দেশের সবচেয়ে ভালো যে মেশিন সেগুলোই আমাদের হাসপাতালে আমরা স্থাপন করেছি, কাজেই রোগীরা আস্থার সাথে আমাদের হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করতে পারে। ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান নিয়ে উঠেছে একের পর এক অভিযোগ। এসব অনিয়মের দায় কার, তদারকি কতটা কার্যকর, এমন প্রশ্নের জবাব খুঁজতে আমরা এবার হাজির হলাম স্বাস্থ্য অধিদপ্তরে। ব্যবস্থা যেটি নেওয়ার আমরা বলতে পারি, আমরা আমাদের যে ক্লিনিক সংক্রান্ত যে আইন আছে, বিশেষ কোনো কারণ ঘটে আমরা তাকে এটি সিলগালা বা বন্ধ করে দেওয়ার মতো, সেটির জন্য আমাদেরকে আইনি সহায়তা নিতে হবে। সস্তা মানের বিদেশি মেশিন, নিম্নমানের রিয়েজেন্ট এবং অদক্ষ জনবল দিয়ে পরিচালিত হচ্ছে দেশের অনেক ডায়াগনস্টিক সেন্টার। এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? মেশিনারিজ রিপোর্ট যেগুলো হয়, ল্যাব টেস্টের কিছু রিপোর্ট আছে যেগুলো মেশিন প্রটোকলে থাকে এবং অটো প্রিন্ট হয়ে আসে। এরকম একজন হয়তো একাধিক প্রতিষ্ঠানে সংযুক্ত থাকতে পারে, এখানে মেশিন এক্সপার্ট কেউ নেই। আমাদের কাছে মেশিন ইট ইজ অ্যাক্টিভ অর নট, সেটা হচ্ছে বড় প্রশ্ন। রোগ নির্ণয় যেখানে চিকিৎসা সেবার প্রথম ধাপ, সেখানে যদি রিপোর্ট নিয়েই থাকে সন্দেহ, তবে ঝুঁকিতে পড়ে পুরো স্বাস্থ্য ব্যবস্থা। এখন সাধারণ মানুষের প্রশ্ন, এসব
মানহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেবে। দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, এবার বিদায় নেবার পালা। দর্শক, আজকের মতো যাচ্ছি, তবে পুরোপুরি যাচ্ছি না। আবারও দেখা হবে নতুন কোনো অনুসন্ধানী গল্প নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনার চারপাশে ঘটে যাওয়া যে কোনো অপরাধমূলক ঘটনার তথ্য দিয়ে সহায়তা করুন। অপরাধীদের মুখোশ উন্মোচন করবে প্রকাশ টিম।